দর্শক, আপনারা দেখছেন ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এ এই অনুষ্ঠান, এবং তার আজকের পর্বে আমরা এসেছি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলায়, যেখানে নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নেত্রকোনা উপজেলা নির্বাচনে যারা বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, তাদের মধ্যে অন্যতম কয়েকজন, আমাদের সাথে 4 জন পদপ্রার্থী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এবং আমরা তাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, মূলত এই এলাকার উন্নয়ন এবং তারা নির্বাচিত হলে পরে তাদের কি পরিকল্পনা রয়েছে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, যাতে এই এলাকার জনসাধারণ, ভোটার সাধারণ বিশেষ করে, তারা একটা সুচিন্তিত মতামত দিতে পারেন, তাদের যারা প্রার্থী হয়েছেন তাদের বক্তব্যটা শুনতে পারেন। এটাই আমাদের উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমে আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন প্রথমে জনাব আজহারুল ইসলাম অরুণ, একজন তরুণ যুবলীগ নেতা, এবং তারপরে রয়েছেন জিএম খান পাঠান বিমল, সদস্য নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। এবং আমার বাম দিকে রয়েছেন প্রথমে হাফিজুর রহমান খান, যিনি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নেত্রকোনা সদর, এবং এরপরে রয়েছেন জনাব মুজিবুল আলম হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং স্বাগতম। এবং শুরুতেই আমি জানতে চাইব আপনাদের কাছ থেকে খুবই সংক্ষেপে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ থেকে কয়েকদিনের মধ্যেই, এই নির্বাচনের ব্যবস্থাপনা, সার্বিক পরিস্থিতি, এতে আপনারা সন্তুষ্ট রয়েছেন কিনা, আমি প্রথমেই জানতে চাচ্ছি জনাব আজহারুল ইসলাম অরুণ, আপনার কাছে। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমি আগেই কথা বলছি, এটা আপনি শুনছেন। আমি এখন বলতে চাই যে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য যা যা করণীয় স্থানীয় প্রশাসন সেটা চেষ্টা করছে। আমরা যারা প্রার্থী এবং যারা সচেতন ভোটার, ওনারাও চেষ্টা করছে যে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য সার্বিক সহযোগিতা করার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রার্থীর, আমি সহ, যে অনেকের ক্ষেত্রে ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, কে কারা করছে এটার নির্দিষ্ট কোনো জানা যাচ্ছে না। একজনের পোস্টারের উপর আরেকজনের পোস্টার মারছে, এরকমও হচ্ছে। যাই হোক, আমরা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুন্দর আছে। এই যে বিচ্ছিন্ন ঘটনা থাকবেই। আর সমর্থকদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 6 জন প্রার্থী, আমরা 6 জন প্রার্থীর কর্মী সমর্থক থাকবেই। এক একজনের মত এক এক রকম। কেউ তার প্রার্থীকে সর্বোচ্চ গ্রহণযোগ্য করার জন্য সে তার সর্বোচ্চ পরিশ্রম চেষ্টাটা করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা আছি সবাই কিন্তু দলীয় প্রার্থী। আমরা একটাই উদ্দেশ্য, জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে রূপরেখা প্রণয়ন করেছেন, সেটার দিকে নজরপাত করে আমরা নির্বাচনটাও করব, এবং যে নির্বাচিত হই আগামী দিনে সেটা প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করব। জি, ধন্যবাদ জনাব অরুণ। আমি আসবো আপনার কাছে আবারও। এ পর্যায়ে আমি প্রারম্ভিক মন্তব্যটা নিয়ে নেই জনাব জিএম খান পাঠান বিমল, আপনার কাছ থেকে নির্বাচনী পরিবেশ সম্পর্কে। ধন্যবাদ। আসলে এই নির্বাচনটি অর্থবহ এবং অংশগ্রহণমূলক, উৎসবমুখর করার জন্যই গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সফল করার জন্য। আপনারা জানেন, নির্বাচন আচরণবিধির, এটা দলীয় নয়, নির্বাচন আচরণবিধির একটা বিধান আছে। নির্বাচন চলাকালীন সময়ে কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না, সাহায্য করতে পারবেন না, অনুদান দিতে পারবেন না। কিন্তু আশ্চর্য হলো সত্য, নেত্রকোনা সদরে আজকে মাননীয় সংসদ সদস্যের বেশ কিছু অনুদান এবং তার কিছু আর্থিক সহায়তা একজন বিশেষ প্রার্থীর পক্ষে দীর্ঘদিন আটক রেখে নির্বাচনকালীন সময়ে দেওয়া হচ্ছে। এতে নির্বাচন পরিচালনায় কিছুটা হলেও ওই ব্যক্তির জন্য বিঘ্নিত হচ্ছে। তাছাড়া সারা উপজেলায় মানুষের কাছে নির্বাচন সকল দিক থেকেই গ্রহণযোগ্য
এটা আমার বিশ্বাস। আরেকটি বিষয়, জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনটিকে অর্থবহ করার জন্য দলকে নির্দেশ দিয়েছেন কোনো সভাপতি সম্পাদক দলের কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভূমিকা নিতে পারবেন না। কিন্তু আমাদের নেত্রকোনায় সাধারণ সম্পাদক উনি নিজে একটা পক্ষ নিয়েছেন, অনেক কর্মীদেরকে থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এটা জননেত্রী শেখ হাসিনার এবং নির্বাচন কমিশনের একটা অর্থবহ নির্বাচনের প্রতিবন্ধকতা আমি মনে করি। তাছাড়া আমরা মনে করি আমরা যারা প্রার্থী আছি আমাদের ভিতরে কোনো ধরনের একে অপরের রেষারেষি বা হিংসাত্মকমূলক বক্তব্য এরকম আমার কাছে পরিলক্ষিত হয় নাই। আমরা চেষ্টা করছি জননেত্রী শেখ হাসিনার নির্বাচন কমিশনের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আবারও। এ পর্যায়ে হাফিজুর রহমান খান, আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনার প্রারম্ভিক মূল্যায়ন। ধন্যবাদ। নির্বাচন আচরণবিধি একটি উপজেলা নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আমাদেরকে ডেকে বলেছেন কি কি করলে ভালো, কি কি আচরণবিধির মধ্যে এই করলে ভালো, এই করলে খারাপ, আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে উনি বুঝিয়েছেন। আমরা সেই প্রেক্ষাপটে একটি সুন্দর উপজেলা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা নিজেরাও চেষ্টা করে যাচ্ছি। আমরা 6 জন প্রার্থী, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব, কোনো রকম রেষারেষি আছে বলে আমি মনে করি না, এখন পর্যন্ত আমি পাই নাই। তবে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য জিএম খান পাঠান যে কথাটা বলেছেন, যে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে দলের কোনো প্রার্থীর পক্ষে কোনো এমপি এবং দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো পক্ষ নিতে পারবে না, কোনো মিটিং মিছিল করতে পারবে না। ওইটা সুস্পষ্টভাবে দলের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমি মনে করি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এমপি তাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকা, এই নির্বাচন একদম সুন্দর, সুষ্ঠু এবং একদম জবাবদিহিমূলক একটি উপজেলা তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। জনগণ ভোট দিতে ইচ্ছুক। আমরা যে নির্বাচন করে যাচ্ছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে জনগণ ভোট দেওয়ার জন্য এবার সবাই বলছে যে আমরা ভোট দিতে যাব, এবং সুন্দর সুষ্ঠু একটি উপজেলা তৈরি করতে, একটি জবাবদিহিমূলক উপজেলা তৈরি করতে আমরা যাচাই বাছাই করে এবার ভোট দিব, এটা জনগণের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জনাব মুজিবুল আলম হীরা। এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা জানেন নৌকা মার্কাকে তারা স্থগিত করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে অন্যান্য মার্কা দিয়ে। তাই আজকে সারা বাংলাদেশে মানুষ এই নির্বাচনকে উৎসবমুখর নির্বাচন হিসেবে গ্রহণ করে এই নির্বাচনে সকলে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার প্রশ্নে এবার নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে, রিটার্নিং অফিসারের নেতৃত্বে অত্যন্ত চমৎকারভাবে আমাদের সকল প্রার্থীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে নিয়মকানুনগুলো কীভাবে আমরা পালন করব। আমরা নিয়মকানুনগুলো যথাযথ পালন করে যাচ্ছি, আমাদের প্রার্থীরা কোথাও ব্যর্থ হচ্ছি না। তবে উল্লেখ্য যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাদের মাননীয় সাংসদ এবং দলীয় নেতারা সুস্পষ্টভাবে প্রমাণ রেখে যাচ্ছেন। তা আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হবে ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে জানতে চাইছি প্রত্যেক প্রার্থীর কাছ থেকেই যে আপনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এই ভোটের মধ্য দিয়ে, তবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার পরিকল্পনা কি রয়েছে? আমি প্রথমেই সংক্ষেপে জানতে চাইব জনাব আজহারুল ইসলাম অরুণ, আপনার কাছ থেকে। যখন থেকে নির্বাচনী প্রচারণায় নামছি তখন থেকেই আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে মানুষের ধারে ধারে, ভোটারদের ধারে ধারে গিয়েছি। সেই ক্ষেত্রে আমার যেগুলা প্রস্তাবনা ছিল এরকম: সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদক জুয়া ইফটিজিং মুক্ত সমাজ গঠন, যুব সমাজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক যুব সেন্টার গঠন করা, প্রত্যেক এলাকার উন্নয়ন সুষম বন্টন করা, বিশেষ অঞ্চলের জন্য নয়, যে সকল ইউনিয়নের সকল গ্রামে যে উন্নয়ন সেবাটা সঠিক মতো পৌঁছে সেটার ব্যবস্থা করা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ জীবনযাত্রার মানের উন্নয়নের কাজ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, যেমন সমাজের অনেক জনগোষ্ঠী আছে, যেমন অনেক সম্প্রদায় আছে যারা অনেক পিছিয়ে আছে, সুবিধা বঞ্চিত আছে, তাদের জন্য কাজ করা,
অবহেলিত নিম্নাঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধি করা, সকল ধর্মের লোকজনের ধর্মীয় অনুশাসনের পথ সুগম করা, অসাম্প্রদায়িক চেতনার সদর উপজেলা গড়ে তোলা, নারীর ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সর্বোপরি সকল উপজেলা পরিষদের সকল সেবাসমূহ যাতে সকল স্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় সেগুলোর নিশ্চিত করা এবং সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে আগামীর সদর উপজেলা হবে স্মার্ট এবং জনবান্ধব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব GM খান পাঠান বিমল। এই সরকারের কিছু উন্নয়নমূলক পরিকল্পনা আছে, এটা বাস্তবায়ন করা উন্নয়নমূলক কাজের আমি মনে করি এটাই প্রাধান্য পাওয়া উচিত এবং এর বাইরে করা আমাদের কারোর সুযোগ নাই। আমরা এটা করব জননেত্রী শেখ হাসিনা যেসব অর্থনৈতিক এবং সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়নে সুদৃঢ় ভূমিকা রাখব। আর ব্যক্তিগতভাবে আমি এই উপজেলায় দীর্ঘ 30 বছর কাজ করি। এই উপজেলার প্রতিটা মানুষের অনুভূতি, গ্রাম, ইউনিয়ন সকলের খবর আমি জানি। আমার একটা চেষ্টা থাকবে সামাজিক নিরাপত্তা সুদৃঢ় করা। আমি জানি যে সামাজিক নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় অর্থনৈতিক উন্নয়নের কোনো সুযোগ থাকে না। আর স্মার্ট বাংলাদেশ অবশ্যই শেখ হাসিনার একটা কালোজয়ী উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা জিন্সের প্যান্ট পরা আর র্যাংলার গেঞ্জি পরা বুঝি না। আসলে স্মার্ট বাংলাদেশ বলতে আমরা তাকেই বুঝি যার জ্ঞান, সৎ বুদ্ধি, সৎ জ্ঞান, সৎ আচরণ এবং শিক্ষা সহ সংস্কৃতি, খেলাধুলায় প্রাণবন্ত করে একটি এলাকাকে যে সমৃদ্ধ করতে পারবে সেটাই স্মার্ট বাংলাদেশের বিষয়। আমি সেই লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এভাবেই এগিয়ে যাওয়ার চিন্তা করি। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি হাফিজুর রহমান খান আপনার বক্তব্য শুনব এই বিষয়ে। আর্থসামাজিক উন্নয়নে উপজেলার চেয়ারম্যানের ভূমিকা। আপনারা জানেন যে একটি উপজেলার চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু। এত ছোট পরিসরে উপজেলার চেয়ারম্যানের ক্ষমতা, এটা বলাই বাহুল্য। আমি যতটুকু জানি, তদুপরি উপজেলার চেয়ারম্যানরা যদি কোনো কিছু করতে চায় এমপির বাইরে কিছুই করা সম্ভব না। প্রত্যেক উপজেলা, প্রত্যেক যে এমপি মহোদয়রা আছেন তাদের সাথে যোগাযোগ রাখিয়া উপজেলার চেয়ারম্যানদের কাজ করতে হয়, এটা বাস্তবতা। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন করতে গেলে আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজকে বাঁচাতে হবে। আর এই বাঁচানোর দায়িত্বটা সকলের। মাদক আসক্তি থেকে এই যুব সমাজকে রক্ষা করতে যদি পারি, তাদেরকে যদি পড়াশোনা, খেলাধুলা এবং ওইভাবে সাংস্কৃতিক অঙ্গনের দিকে আমরা ধাবিত করতে পারি, তাই আমি মনে করি এই বাংলাদেশে বাঙালি সংস্কৃতি থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থা অনেক উন্নতি হবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে ফিরিস্তি, স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশে কাজ করার জন্য আমরা সার্বিকভাবে পরিশ্রম করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। আমি যদি উপজেলার চেয়ারম্যান হই, আমি মূলত এই যুব সমাজ এবং ছাত্র সমাজকে বাঁচানোর জন্য আমি সার্বিকভাবে চেষ্টা করব এবং আমি আমার সকল শক্তি নিয়োগ করব সামাজিকভাবে, এমপি থেকে শুরু করে সকল কাঠামো, সরকারের সকল অবকাঠামোর সাথে যোগাযোগ রক্ষা করে এই আর্থসামাজিক অবস্থাকে উন্নত করার জন্য আমি চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মুজিবুল আলম হীরা। নেত্রকোনা সদর উপজেলাকে একটা আধুনিক ও যুগোপযোগী মডেল উপজেলা হিসাবে আমি গড়ে নিতে চাই। পাশাপাশি আমার এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমি কিছু প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে চাই। এবং হাফিজুর রহমান সাহেব বলেছেন, আসলে উপজেলা চেয়ারম্যানদের এইটুকু সম্মান যে তিনি উপজেলার চেয়ারম্যান। আর গাড়ির তেলের যে ডিও সেটারও সাইন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অর্থাৎ এক কথায় উপজেলা চেয়ারম্যানের চেয়ার আছে, কিন্তু কাগজে ভর্তি তার কোনো ক্ষমতা নেই। তা আমি প্রথমেই এই জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করব। এবং সারা বাংলাদেশে আপনারা জানেন এটা ইতিমধ্যে হাইকোর্টে রায় হয়েছিল, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। আমি সকলকে নিয়ে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, সকলকে নিয়ে হাইকোর্টে যে রিটটি আছে তার কার্যক্ষমতা ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করবো ইনশাল্লাহ। সব ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আমি এই পর্যায়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রত্যেকেই যারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আপনাদের যারা ভোট দিবেন আগামী দিনে, সেই ভোটারদের মধ্যে একটা বড় অংশ কিন্তু তরুণ সমাজ এবং আমাদের দেশের নারীরা রয়েছেন। নারী এবং তরুণ যে ভোটার রয়েছেন তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করা, তাদের জীবনমানের উন্নয়ন, এসব ব্যাপারে আপনাদের বিশেষ কোনো কর্মসূচি বা কর্মপরিকল্পনা রয়েছে কিনা সেটা সম্পর্কে জানতে চাইব। প্রথমে আমি জানতে চাচ্ছি আজহারুল ইসলাম অরুণ আপনার কাছে। উপজেলা পরিষদের যে কার্যক্রম বা ক্ষমতা সে অত্যন্ত অপ্রতুল। ওই সীমাবদ্ধতার মধ্য থেকেও যুব সমাজ বা তরুণ ভোটার বা তরুণ সমাজ এবং নারী সমাজের জন্য কাজ করার পরিকল্পনা নিয়ে করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, যে আমাদের সরকারের যে নির্দিষ্ট রূপরেখা আছে ওইটার আলোকে, তারপর স্থানীয় সংসদের পরামর্শক্রমে, যেহেতু উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা পরিষদের অনেকাংশেই স্থানীয় সরকার কর্তৃক নির্ধারিত থাকে, সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের একটা ভূমিকা থাকে। ওখানে সমন্বয় করে তরুণ সমাজের যে চাহিদাটা কি, তাদের পড়াশোনার পথ সুগম করা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার পথকে বৃদ্ধি করা, আর নারীদের উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সে নারী উদ্যোক্তা তৈরিতে মানে যতটুকু ক্ষমতার মধ্যে আছে উপজেলা পরিষদের সেই ক্ষেত্রে চেষ্টা করা, নারীদের নির্বিঘ্ন চলাচলে সহায়তা করা। প্রথমেই আপনার হচ্ছে নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করতে নারীদের ভূমিকা যেমন অগ্রগণী, তদ্রূপ নারীদের চলাচলের ক্ষেত্রে নারীদের চলাচলের পথ সুগম করতে প্রশাসন সহ সামাজিকভাবে তাদের পথকে সুগম করা। তবেই সদর উপজেলায় স্মার্ট উপজেলা গড়তে অনেকাংশে সহজ হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জিএম খান পাঠান বিমল। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে পিছিয়ে যাওয়া দেশগুলোতে আমাদের নারীদের নিয়ে অনেক কথাবার্তা, অনেক কাজ, অনেক সংগঠন, অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু অভূতপূর্ব সাফল্য আমরা অর্জন করতে পারিনি। এটাও সত্য, অর্ধেক নারী। নারী শব্দটা আমরা প্রচলিত করি, আসলে নারী নয়, এরা মানুষ, এবং সকল মানুষ একই মর্যাদায় থাকবে, একই দৃষ্টিভঙ্গিতে চলবে। এটাই আজকের আধুনিক বিশ্বের একটা প্রতিষ্ঠিত স্লোগান, কিন্তু আমাদের দেশে এই কাজটা হয়ে উঠছে না। তবে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে নারীদের পেশাগত মান, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পৃক্ততা এবং নানান বিষয়ে তাদেরকে আমাদের সমপর্যায়ে নিয়ে আসার অনেক চেষ্টা করছেন। সেই কাজগুলোর সাথে আমরা সম্পৃক্ত হওয়া উচিত, আমাদের নারী ভাবা উচিত নয়। একটা নারী আসলে আমরা যা বলি পুরুষ, পার্থক্য অবশ্যই আছে। একটা পুরুষ, আমি সারাদিন যে শ্রম দিই পরিবারের জন্য, আমার চেয়ে 4 ঘন্টা শ্রম বেশি দেয় আমার স্ত্রী একটা পরিবারের জন্য। সেই হিসাবে আমার চেয়েও তার অবদান পরিবারে অনেক বেশি, আর পরিবার নিয়েই রাষ্ট্র। তো আমি মনে করি আজকের দিনে মেয়েরা যেভাবে পড়াশোনা করছে, বিভিন্ন কাজে জড়িত হচ্ছে, অর্থনৈতিক কাজে সম্পৃক্ত হচ্ছে, আমার বিশ্বাস এটা আরও অনেক বেশি দ্রুতই এগিয়ে যাবে। আর উপজেলা চেয়ারম্যানের এই বিষয়ে খুব বেশি সহযোগিতা করার সুযোগ নেই, তবে প্রচারণার মাধ্যমে নারীদের উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে সত্যিকার অর্থেই জনশক্তি হিসাবে প্রয়োগ করার জন্য যা যা করণীয়, আমি উপজেলা চেয়ারম্যান হলে এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা নিব এবং কাজ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হাফিজুর রহমান খান। আসলে তরুণ সমাজের যে একটা বিশাল অংশ, আজকে নতুন ভোটার যারা হয়েছে, তাদের চিন্তাভাবনা
আমি 1 মাস ধরে ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে ঘুরে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের একটি কথা, একটি সুন্দর উপজেলা, একটি জবাবদিহিমূলক উপজেলা তৈরি করতে হইলে একজন ভালো মানুষের প্রয়োজন। আমরা তরুণ সমাজ এইবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সুযোগ দিয়েছেন, নৌকা বাদ দেয়া সবার মতামত প্রকাশ করার সুযোগ দিয়েছেন। আমার ভোট আমি দিব, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিব, পরিষ্কার লোক দেখে ভোট দিব। ওই স্লোগানটা আজকের এই যুব সমাজ এবং ছাত্র সমাজের মধ্যে খুবই উচ্ছ্বাসিতভাবে উচ্চারণ হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর নারী বিষয়টা হচ্ছে, জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বলেছেন নারী পুরুষ সম অধিকার। আর সেই কথা বলার পরে আমি দেখেছি বিভিন্ন ইউনিয়নে যে হাই স্কুলগুলো আছে, শহরের যে হাই স্কুলগুলো আছে, প্রত্যেকটা স্কুলেই মেয়ে ছাত্রী যদি থাকে 100, পুরুষ ছাত্র থাকে 30 জন, প্রত্যেকটা স্কুলে। আজকে নারী সমাজ অত্যন্ত জাগ্রত। একটা মেয়ে কেউ বাসায় বসায় রাখে না, সবাইকে স্কুলে পাঠায়, কিন্তু ছেলেরা যায় না, খুবই কম। কাজেই নারীদের প্রতি জননেত্রী শেখ হাসিনার যে ভালোবাসা পুরুষদের প্রতি কম নয়, কিন্তু অনগ্রসর নারীরা এখন বাংলাদেশে অনেক দূর আগায় গেছে, এটা আমি মনে করি। আর তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তারাও এবার বুঝে শুনে ভোট দিবে। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে ভোট দিব, বুঝে শুনে ভোট দিব, যাচাই বাছাই করে ভোট দিব। ওইটা ছাত্র সমাজ, যুব সমাজ এবং নারী সমাজের একটাই মাত্র স্লোগান আমি মনে করি। আপনাকেও ধন্যবাদ। মুজিবুল আলম হীরা। দার্শনিক রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের নারী ও তরুণদের জন্য বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আমি ইতিপূর্বেও বলেছিলাম যে নেত্রকোনা সদর উপজেলার যত বেকার যুবক যুবতী আছে, আমি তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের বেকারত্ব ঘোচানোর চেষ্টা করব। কিন্তু আপনারা জানেন আমার রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে, বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ হচ্ছে। পাশাপাশি আমরা নেত্রকোনা সদর উপজেলাবাসী আমরা যদি সম্মিলিতভাবে এই প্রশিক্ষণটাকে আরেকটু জোরদার করি, আরেকটু আলাদাভাবে সবাই প্রশিক্ষণ থেকে মানে সুযোগ পাচ্ছে না, যারা বঞ্চিত হচ্ছে তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণের মাধ্যমে এই নেত্রকোনার তরুণ নারী সকলকে আমরা বেকারত্ব ঘোচানোর চেষ্টা করব, আত্মকর্মসংস্থানের চেষ্টা করব এবং নেত্রকোনার সকল স্তরের মানুষের জীবন মান উন্নয়নের চেষ্টা করব। নেত্রকোনা যে সদর উপজেলা, এর সাথে অন্যান্য অঞ্চল, বিশেষ করে রাজধানী ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারপরেও এই যোগাযোগ ব্যবস্থায় এখনও কিছু সমস্যা রয়েছে, ভালো গণপরিবহনের অভাব রয়েছে। এ বিষয়ে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলে কোনো ভূমিকা রাখতে পারবেন বলে মনে হয় কিনা, জনাব আজহারুল ইসলাম অরুণ? আসলে আমাদের এই অঞ্চলের একটা প্রচণ্ড সমস্যা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। রাস্তাঘাট মোটামুটি ভালো আছে, কিন্তু গণপরিবহনের অবস্থা মানে সেই দিক দিয়ে অনেকাংশে পিছিয়ে আছে। আসলে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু গণপরিবহনের ক্ষেত্রে সেটা সবাই অবগত। তো তবুও চেষ্টা করব আমরা যে পাবলিক বাস যেগুলো আছে বা যোগাযোগ ব্যবস্থার সাথে মিল রেখে যাতে পরিবহন খাতে উন্নতি সাধিত করা যায়, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, স্থানীয় মেয়র মহোদয়, স্থানীয় বাস মালিক সমিতি বা পরিবহন মালিক সমিতির সাথে পরামর্শক্রমে সঠিক পরিকল্পনা করে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। জনাব জিএম খান পাঠান বিমল। উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয় কমিটি হয়, উপজেলা চেয়ারম্যানরা তার এলাকার জন্য কথা বলতে পারে। হ্যাঁ, এই বিষয়ে আমরা হয়তো ভূমিকা রাখতে পারবো, কিন্তু ফলপ্রসূ করতে হলে নির্বাহী ক্ষমতার প্রয়োজন হয়। এটা আপনি আমার চেয়েও ভালো জানেন। প্রকৃত অর্থে বেসিক উন্নয়নের জন্য উপজেলার বর্তমান যে আইন কানুন ইত্যাদি বিষয়, সত্যিকার অর্থে উপজেলা চেয়ারম্যানের কোনো ক্ষমতাই নেই। কবর জিয়ারত, বিয়ে শাদী খাওয়া, জানাজায় যাওয়া, হ্যাঁ, সর্বোপরি এটাই সবচেয়ে বেশি। দুঃসময়ে কারো পাশে থাকা,
সুসময়ে পাশে থাকা, বিপদে পড়লে তারা সান্ত্বনা দেওয়া ছাড়া খুব গুরুত্বপূর্ণ পদ মানে কাজ উপজেলা চেয়ারম্যানদের নাই। তবুও হ্যাঁ, আমরা যদি প্রতিনিধি হই তো নিঃসন্দেহে এলাকার সমস্যা নিয়ে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের চেষ্টা থাকা উচিত। ক্ষমতা না থাকলেও আমি মনে করি না আমি বিজয়ী হলে আমি এই ব্যাপারে নেত্রকোনায় উপজেলা চেয়ারম্যানদের সর্বোচ্চ ফোরাম, সমন্বয় কমিটির মিটিং, ল অ্যান্ড অর্ডারের মিটিং মেম্বার হিসাবে এইগুলাতে ভূমিকা রাখতে পারবো। আর জনসাধারণকে উদ্বুদ্ধ করে এই নেত্রকোনা জেলা হেডকোয়ার্টার, নেত্রকোনা কিন্তু একটা সমৃদ্ধ জেলা, যে যেভাবেই বলেন সংস্কৃতিতে, কৃষ্টিতে, মুক্তিযুদ্ধে, খেলাধুলায় অনেক উন্নত একটি জেলা, কিন্তু সেই তুলনায় আমাদের অবকাঠামো বা রাস্তাঘাট জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু একটি এ ক্যাটাগরির জেলা কিন্তু নেত্রকোনায়। একটা এ ক্যাটাগরির জেলার সঙ্গে বাকি উপজেলার যে রাস্তার যোগাযোগ বা আদার্স সমস্ত কিছুর সুযোগ সুবিধা ভোগ করার তেমন কিছু আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারিনি। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি। আমি বিজয়ী হলে অবশ্যই এইসব বিষয় নিয়ে স্ব ফোরামে কথা বলবো, কাজ করব, বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আপনাকে ধন্যবাদ। জনাব হাফিজুর রহমান খান। আমার নেত্রকোনা সদর উপজেলার অবকাঠামো কেমন হবে, কিংবা নেত্রকোনা ঢাকার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, এই বিষয়গুলা আসলে উপজেলার চেয়ারম্যানের ব্যাপারে এগুলো আসলে খুবই মানে সঙ্গতিপূর্ণ না। কারণটা হইলো আমাদের উপজেলার চেয়ারম্যানরা যারা আছেন, বিগত দিনে যাদেরকে দেখেছি উপজেলার চেয়ারম্যান, এমপি মহোদয়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে উপজেলার চেয়ারম্যান গাড়ির মধ্যে বৈশাখ কান্দন ছাড়া কোনো পথ নাই। গাড়িটা পাইব, সরকারি তেল পাইব, এটার মধ্যে বইয়া কাঁদতে পারবো, আর এছাড়া কোনো কাজ নাই, তার কোনো কাজই করতে পারবে না মন্ত্রী মহোদয়ের, এমপি মহোদয়ের ছাড়া, সান্নিধ্য ছাড়া। কাজেই নেত্রকোনা না, শুধু সারা বাংলাদেশেই যতগুলো উপজেলার চেয়ারম্যান হবে তাদের সকলেরই এক নাম্বার কাজ হবে এমপির সাথে তার সম্পর্ক ভালো রাখতে হবে। তাহলে গাড়ির চাক্কা ঘুরবো, নাহলে গাড়ির চাক্কা ঘুরতো না। তাহলে গাড়ির চাক্কা ঘুরবো, এই যে বিমল সাহেব বলছে জানা যায় যাওয়া আর বেয়া খাওয়া, এর বাইরে আর কোনো কাজ করতে পারবে না। কাজেই সকল উন্নয়ন, বাংলাদেশের সকল উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শেখ হাসিনা। সমস্ত উন্নয়ন শেখ হাসিনা করে যাচ্ছেন, আমরা শুধু দেখাতে যাচ্ছি যে আমরা এটা করি, করছি, সেই করছি, সেই করছি, কিছুই করছি না। সব উন্নয়ন করতেছে শেখ হাসিনা। কাজেই উন্নয়নের পাশে থাকতে হইলে এমপি মহোদয়ের, মন্ত্রী মহোদয়ের পাশে থাকতে হবে, এবং সরকারের যে যোগ্য আছে সমস্ত সরকারের অবকাঠামোর পাশে থাকতে হবে। তাহলে আমি মনে করি উপজেলার চেয়ারম্যানের কিছুটা হইলেও দৌড়াদৌড়ি করার সুযোগ থাকবো। এছাড়া আমি মনে করি না যে উন্নয়নের ধারে কাছে যাইতে পারবে উপজেলার চেয়ারম্যান। আর ওই যে আরেকটা কথা আছে যে উপজেলার চেয়ারম্যান হইলে এই যে বিভিন্ন মিটিংগুলো হয়, ওই সমন্বয় মিটিং, ল অ্যান্ড অর্ডার মিটিং, এই সমস্ত মিটিংগুলোতে যায় কিছু কথাবার্তা বলা, এছাড়া কিছু আছে বলে মনে করি না। যাই হোক, তবু উপজেলার চেয়ারম্যান হইলে জনগণের প্রতি আমরা যে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা সার্বিকভাবে, শারীরিকভাবে চেষ্টা করবো, ব্যক্তিগতভাবে চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য। জি, এছাড়া কিছু আমি মনে করি না। আপনাকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমরা একটু শুনতে চাই মুজিবুল আলম হীরা আপনাকে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই তাহলে নেত্রকোনা মালিক সমিতি যারা আছে তাদেরকে নিয়ে একটু পরামর্শ করি এই বাসগুলোকে কীভাবে আধুনিক করা যায়, এসি সংযুক্ত করা যায়, এবং সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে আমাদের নেত্রকোনা থেকে প্রায় রুটেই বাস বন্ধ আছে, এই রাস্তাগুলো কীভাবে চালু করা যায় এবং আধুনিক বাস চালুর মাধ্যমে যেন সেবা করা যায়। আপনারা জানেন আসলে উপজেলা, আরেক ভাই বলেছেন, উপজেলা আসলে স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে এটা ক্ষমতা যেভাবে কুক্ষিগত করা হয়েছে, সেই ক্ষমতা পরিপূর্ণভাবে চালু না হলে উপজেলা চেয়ারম্যানের কিছুই করা থাকে না এবং থাকবেও না। নেত্রকোনা যে সদর উপজেলা এবং পুরো জেলাই, এখানে কৃষি অনেক উন্নত
এবং সেই কৃষিকে ভিত্তি করে কৃষিজাত শিল্প গড়ে তোলা, সেইখানে কিছু অবদান রাখার সুযোগ রয়েছে কিনা, গ্রামীণ অবকাঠামোগুলোকে আরও উন্নত করার মধ্য দিয়ে এই কৃষিজ পণ্য যাতে ভালো বাজারজাত করা যায় আরও সুন্দরভাবে, এবং সেই সব ক্ষেত্রে আপনাদের কী চিন্তাভাবনা রয়েছে? আমি প্রথমেই জানতে চাইব জনাব আজহারুল ইসলাম অরুণ, আপনার কাছ থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে প্রত্যেক অঞ্চলের যে ফসল যে উৎপাদিত হয়, সেই উৎপাদিত ফসলের বাজারজাতকরণের জন্য যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত অবকাঠামোকরণের জন্য আসলে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কতটুকু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব অপ্রতুল। তবুও বিভিন্ন এলাকার মৌজা অনুযায়ী মাটির গুণাগুণ পরীক্ষা করার ফলে দেখা যায় যে অঞ্চলে ধান বেশি হয় ওই অঞ্চলের রবি শস্য কিন্তু নাও হতে পারে। সেই অঞ্চলের মাটির গুণাগুণ পরীক্ষা করে যে ফসল উৎপাদিত হলে ভালো হবে সেটার প্রথম নিশ্চিত করলে কৃষক অনেকটা উপকৃত হবে। দ্বিতীয়ত, আমরা কৃষকের উৎপাদিত পণ্য যদি সঠিক মতো বাজারজাতকরণ না করতে পারে যোগাযোগ ব্যবস্থার জন্য, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য চেষ্টা করতে হবে। তৃতীয়ত, আমাদের অঞ্চল কিন্তু আগেই বলছিলাম একবার যে শিল্পাঞ্চল নেই। আমাদের আগে ছিল চাতাল শিল্প, মানে ধান সিদ্ধ করতো চাল বানাইতো এরকম, এখন ডায়ার ডুয়ার হয়েছে, কিন্তু ওই রকম শিল্প কলকারখানা কিন্তু আমাদের এই অঞ্চলে নাই, কৃষিতে বিশেষ করে। যদিও আশার বাণী হচ্ছে আমাদের এই অঞ্চলে সদর উপজেলায় মৌগাতি ইউনিয়নে কৃষি ইনস্টিটিউট ভিত্তির প্রস্তর স্থাপিত হয়েছে। কিছুদিন পরে হয়তো অবকাঠামো উন্নয়ন হবে, এটা কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে কৃষক তার কাঙ্ক্ষিত সেবা পাবে। আর উপজেলা পরিষদের সেবাটা হচ্ছে কৃষি অফিসার কৃষকের, ধরেন ধানের ক্ষেত্রেই কোন ধানটা লাগালে কত দিনের মধ্যে উৎপাদিত হবে সেটার একটা পরিকল্পনা বা পরামর্শ দিতে পারে কৃষককে। আর কৃষকের জমিতে কোন সার প্রয়োগ করলে দ্রুত গতিতে বা কীটনাশক প্রয়োগ করলে কীটের আশঙ্কা থাকবে না, এরকম পরামর্শ দিতে পারে। সেক্ষেত্রে কৃষি উপজেলা চেয়ারম্যান যদি তদারকি করে প্রত্যেক অঞ্চলে কৃষকদের কাছে উপজেলার কৃষি অফিসারের নেতৃত্বে টিম পাঠায়, তো কৃষকের উৎপাদিত ফসল যাতে আরও ভালোভাবে উৎপাদন করতে পারে সেই দিকে নজর দেয়, তাহলে হয়তোবা কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে। সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত জরুরি, সেটা কিন্তু চেষ্টা করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব GM খান পাঠান বিমল। সারা বাংলাদেশে কৃষি নির্ভর বাংলাদেশ, তার ভিতরেও নেত্রকোনায় কৃষি বিষয়ক কর্মকাণ্ডে এখনও সারা বাংলাদেশের অন্যতম সেরা একটি জেলা। একসময় পাট বাংলাদেশের সর্বোচ্চ হতো ময়মনসিংহ, আসলে ময়মনসিংহ না, নেত্রকোনা। এখন পাট শিল্পটা প্রায় ধ্বংস, তবে ধান, মাছ এবং শাক সবজি সহ গবাদি পশুপালন ইত্যাদি কৃষি বিষয়ক যত কাজ সব কিছুর বিতরণ নেত্রকোনায় অনেক ভালো অবস্থানে আছে। গভর্নমেন্টও প্রতি ইউনিয়ন প্রতি ওয়ার্ড অনুযায়ী কৃষকদের কৃষি কাজের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। তবে আমি বিশ্বাস করি সেই যেভাবে আমরা এই নেত্রকোনায় কৃষি উপকরণ, কৃষির রক্ষণাবেক্ষণের জন্য সারা বাংলাদেশে রপ্তানি করার জন্য যে ধরনের উদ্যোগ, এগুলা হয় নাই। যেমন আমাদের মাছ সংরক্ষণের জন্য এবং তরিতরকারি সংরক্ষণের জন্য উত্তর অঞ্চলে আসেন বাংলাদেশের হিমাগারগুলা তৈরি করা, তাহলে হয়তোবা আরও বেশি নিজের জেলাকে পরিপূর্ণভাবে খাদ্যে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি পরিচালনা করেও আমরা দেশের বিভিন্ন জেলায় সহায়তা করার সুযোগ আছে। আমি উপজেলা চেয়ারম্যান হলে এই বিষয়ে আমার কোনো ক্ষমতাই নাই, যদি চেয়ারম্যান হয়ে থাকবে না, কারণ উপজেলা চেয়ারম্যানের এই ক্ষমতার কোনো অংশ বিশেষ নাই। তবে আমি কথা বলবো, পাশে থাকবো। যেমন পৌরসভা,
আমরা পৌরসভার ভোট নিব 67,000 ভোট, কিন্তু পৌরসভায় আমরা কোনো কাজ করতে পারবো না। এটা একটা মানে কি বলবো, এটা একটা সাংঘর্ষিক বিষয়। ভোট উন্নয়ন এবং ভোটের বিনিময়ে জনসেবার যে বিষয়টা, এটা একটা সাংঘর্ষিক বিষয়। তারপরেও নৈতিকতা বোধ থেকে আমি যেটা বলি, নেত্রকোনায় যেমন শাকসবজি, আমাদের বেশ কিছু এলাকায় প্রচুর শাকসবজি উৎপাদন হয়। নেত্রকোনা সকল মানুষের চাহিদা পূরণ করেও দেখা যায় বিভিন্ন সময়ে অনেক শাকসবজি নষ্ট হয়, বিনষ্ট হয়, প্রকৃত ব্যবস্থাপনার জন্য করা সম্ভব হয় না। এবং ধান, এটা একটা অদ্ভুত বিষয়। ময়মনসিংহে, এখান থেকে ময়মনসিংহে তাকে 50 টাকা মন বেশি, আমাদের এলাকায় থেকে 50 টাকা কম। এটা যোগাযোগ, সংরক্ষণ এবং মানে সময় উপযোগী ব্যবস্থা না যাওয়ার জন্য হয়। এগুলো আসলে এখন ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকার পৃথক রাখা উচিত নয়, সমস্ত জেলাগুলোর এই সমমর্যাদায় নিয়ে আসা উচিত। এই জন্য চিন্তা ভাবনা করা উচিত এবং আমি উপজেলা চেয়ারম্যান হলে এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। বাংলাদেশের অন্যতম যে কয়েকটি জেলায় মাছ উৎপাদন হয়, এর মধ্যে অন্যতম সেরা একটা নেত্রকোনা জেলায়। এই বিষয়েও আজ পর্যন্ত মৎস্য আহরণের জন্য আমাদের এলাকায় কোনো ভালো উদ্যোগ নাই। এটা একটা আশ্চর্য বিষয়। এই বিষয়ে সকলের কথা বলা উচিত, বিশেষ করে পার্লামেন্ট মেম্বার যারা, তাদেরই সর্বোচ্চ ভূমিকা রাখা উচিত। আমরা তো এই ভূমিকা কিছু রাখবো আমি জানি না, তবে চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। জনাব হাফিজুর রহমান খান। বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপন্ন হয় আমি যদ্দূর জানি, আমরা কি দুই একটা দেশে আমরা চাল রপ্তানি করি। এতেই বোঝা যায় যে বাংলাদেশে আমরা এগ্রিকালচার সেক্টর অত্যন্ত শক্তিশালী আগের চেয়ে, এবং ধান বিক্রি করার সময় যথেষ্ট কৃষকরা আনন্দ উৎসাহের সঙ্গে বিক্রি করতে পারে। এই কথা বলেন না যে এইবার ধান বেচছে অত টাকা, কাজেই দুইটার সাথেই সামঞ্জস্যপূর্ণ আছে। কাজেই বাংলাদেশ ধানের দেশ। আমরা যদি মৎস্যের দিকে যাই, বাংলাদেশে মৎস্য উৎপাদন গত বছর ছিল পৃথিবীর দ্বিতীয়তম মৎস্য উৎপাদনকারী দেশ, এইবার আইসা পড়ছে 4 নম্বরে। করোনার কারণে এত বড় একটা ক্ষতি হয়েছে বাংলাদেশে মৎস্যের উপরে। সমস্ত মৎস্য ব্যবসায়ী যারা আছেন, ছিল ফিশারির মালিক ছিল, সবাই মাইর খাইছে, এই ব্যবসাটা 50% চলে আসছে। এবং শাক সবজির কথা যদি আমরা বলি, শাক সবজি বাংলাদেশের থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শাক সবজি রপ্তানি হয়। আমরা যখন বিভিন্ন দেশে কথা বলি বন্ধু বান্ধবের সঙ্গে, তখন তোমরা তো তাজা কিছুই খাইতে পারো না বাংলাদেশের। এই যে আমরা কই মাছ দেখাইতে বইছি, এই যে আমরা চিংড়ি মাছ খাইতেছি, এই যে আমরা লতা খাইতেছি, এই সমস্ত কথাবার্তা বলে। কাজেই আমরা শাক সবজিতেও অনেক পারদর্শী, অনেক দূর এগিয়ে গেছি। কাজেই এগ্রিকালচার সেক্টরটা বাংলাদেশের জন্য, ফিশারি সেক্টরটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টা উপজেলার চেয়ারম্যানরা, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা কৃষি অফিসার, তাদের সমন্বয়ে একটা মিটিং হয় উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সভাপতিত্বে। ওই নিয়ে তারা ভূমিকা রাখতে পারে। তারা শুনে অফিসারদের কাছ থেকে তারা কি কি করতেছে, তখন তারা একটা সিদ্ধান্তে যায় যে এইবারে এই করতে হবে, ওইবারে এই করতে হবে। এই তো বিষয়টা উপজেলা চেয়ারম্যানদের দায়িত্বটা কি, এটুক দায়িত্ব। তারপরে মৎস্য অফিসার বলেন আর কৃষি অফিসার বলেন, প্রত্যেকটা কৃষি অফিসারই ইউনিয়নে তাদের প্রতিনিধি আছে, দায়িত্বপ্রাপ্ত। তাদের দায়িত্ব হচ্ছে ঘুরে ঘুরে ধান খেতের মধ্যে দেখুন যে কেন অসুখ হইল, এটা কি কারণ, এগুলো খুঁজে বাইর করা, তথ্য বাইর করা, এগুলো না এক্সপেরিমেন্ট করা। আপনার পয়েন্টটা শেষ করবেন না। এই কথাগুলা, এই কাজগুলা হচ্ছে। কাজেই আমরা সার্বিকভাবেই উৎপাদনকারী ফসলের দিক থেকে আমরা সার্বিকভাবেই উন্নত, এটা আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মুজিবুল আলম হীরা। সদর উপজেলার আয়ের উৎস শুধু কৃষি খাত নয়, মৎস্য খাত আমাদের আয়ের উৎস। এই দুটো খাতের উপরে নির্ভর করে এদেশের এ উপজেলার সাধারণ মানুষ। তাই আমি বিশ্বাস করি সদর উপজেলার কৃষক ও মৎস্যজীবীদেরকে ভালো প্রশিক্ষণ দিয়ে তাদের এই
প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই কৃষি এবং মৎস্য চাষটাকে এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি আপনারা জানেন কৃষকদের জন্য সরকার যে সরঞ্জামাদি ভর্তুকি দেওয়া হয়, আমাদের গ্রামের সত্যিকারের কৃষকরা যাদের প্রয়োজন এই সরঞ্জামাদিগুলো তারা পায় না। আমাদের মনোনীত নেতা এমপিদের প্রিয়জনরে পায় এবং তা পরবর্তী সময় বিক্রি করে দেয়। এরপরে দেখবেন যে আমার 12টা ইউনিয়নের কোনো 1-2টি ইউনিয়ন ছাড়া কোথাও এই হারভেস্টার মেশিন নাই। কিন্তু আমরা সরকারিভাবে অনুদান যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা ইউনিয়নে 1-2টা হারভেস্টার মেশিন দেওয়া আছে, কিন্তু বাস্তবে আমার ইউনিয়নে একটি মেশিনও নাই। ফলে কৃষকদের এই যে অধিকার বঞ্চিত করা, আমাদের নেতাদের এই ব্যবসায়িক যে মনোভাব, কৃষকদের চেতনার দিকে তারা একেবারেই অমনোযোগী, সেই বিষয়টা আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। আমি বিশ্বাস করি আমি উপজেলা চেয়ারম্যান হলে প্রতিটি ইউনিয়নে হারভেস্টার যেভাবে বা কৃষি সরঞ্জামবাদী যেভাবে সরকারের মাধ্যমে প্রেরিত হয় তা পুরোপুরি পালন করবে ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকে এই নেত্রকোনা সদর উপজেলায় যে 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী, তাদের বিভিন্ন বিষয়ে মতামত এবং বক্তব্য। আমরা এই পর্যায়ে আমাদের সামনে এখানে উপস্থিত দর্শকবৃন্দের কাছ থেকেও কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, যদিও আমাদের হাতে খুব একটা সময় আর অবশিষ্ট নেই। তারপরেও আপনারা যদি কেউ কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করতে চান, দয়া করে হাত তুলবেন। আমাদের নেত্রকোনা ওইটা ধানের অঞ্চল বা একটা কৃষিভিত্তিক অঞ্চল। এখানে প্রতি বছরেই অনেক কৃষক বজ্রপাতে মারা যায়, যেটা হইলো আমাদের মানে নেত্রকোনায় কৃষকদের একটা আতঙ্ক। যখন দিনের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ডাক চিৎকার শোনা যায়, তখন কিন্তু অনেক কৃষক কাজ পেলে বাড়িতে চলে আসে। আমি এটাই বলবো, বজ্রপাত থেকে রক্ষার জন্যে যে কৃষক যেন একটা সুবিধা পায় এবং তারা যেন নির্দ্বিধায় কাজ করতে পারে। আপনাকে ধন্যবাদ। আর কেউ আপনি বলতে চেয়েছিলেন? মার কুলে যেমন সন্তান নিরাপদ থাকে, তো এই বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ চায় যে প্রতিটি চেয়ারে এমন একজন মানুষ বসুক যার কুলে বা যার জনগণ নিরাপদ থাকে। তো এই উপজেলা নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রত্যেকটি মানুষ চায় একজন সৎ এবং দুর্নীতিমুক্ত মানুষ, মাদক জোয়ার বিরুদ্ধে যে লড়াই করতে পারবে, তরুণ প্রজন্মকে যে সাথে নিয়ে কাজ করতে পারবে। তো প্রতিটি বাবা মায়ের স্বপ্ন হচ্ছে তার সন্তান একজন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করবে। তা আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাই যে তার মেধা ও দক্ষতা দিয়ে যুবকদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পারবে এবং প্রতিটি সেক্টরে যুবকদেরকে কাজে লাগাতে পারবে। প্রয়োজনে আইটি সেন্টার থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদেরকে কাজে লাগাতে পারবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না এই মুহূর্তে। তবে আপনারা দুজন যে প্রশ্ন করলেন বা মন্তব্য করলেন, তার প্রেক্ষিতে জিএম খান পাঠান বিমল, আপনি কি কিছু বলতে চান এই বিষয়ে? এটা একজন দর্শকের অভিব্যক্তি, তার অভিব্যক্তি খুব সুন্দর এবং চমৎকার। কর্মসংস্থান এটা অনেক বড় বিষয়। তারপরেও পৃথিবীর যে কোনো এলাকায়, যে কোনো সমাজের কর্মসংস্থান এবং নতুন প্রজন্ম যুব সমাজ এরা যদি এগিয়ে আসতে না পারে, তাদের সুযোগ না হয়, তাহলে এই দেশ এগিয়ে যাবে না। এটার কারণে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো অবশ্যই চাই আজকের ছেলেটি যেটি ধীরে ধীরে মানুষ হবে, তার পড়াশোনা শেষ করবে, অবশ্যই তখন তার একটা কর্মে যাবে, দেশ সমাজ এবং সকলের জন্য কাজ করবে। এই কারণে সকলের একসঙ্গে লড়তে হবে। এটা ব্যক্তিগত এককভাবে কেউ করা সম্ভব না, কারো দ্বারাই সম্ভব না। রাষ্ট্র এবং মানুষ সকলের উদ্যোগ নিতে হবে। এই মানুষ হিসাবে সকলের সঙ্গে এই উদ্যোগের সাথে আমি একমত। জি, ধন্যবাদ জনাব বিমল। জনাব আজহারুল ইসলাম অরুণ। কৃষক বজ্রপাতে নিহত না হয়, সেক্ষেত্রে আমাদের এটা উদ্যোগটা কতটুকু আছে উপজেলা পরিষদে, এটা আমি ওয়াকিবহাল নয়। তবুও যদি বিশেষ বরাদ্দ থেকে করা যায়, সেই চিন্তা মাথায় থাকবে ও আমি যদি নির্বাচিত হতে পারি। আর একটা বিষয় হচ্ছে তরুণ এবং যুব সমাজের জন্য, যে একজন দর্শক প্রশ্ন করেছে যে আত্মকর্মসংস্থান এবং
তাদের চলাচলের পথ সুগম করা। আসলে তার একটা কথা ভালো লাগছে যে সে বলছে যে স্থানীয় সংসদের সাথে যদি তার সম্পর্ক নাই থাকে সেক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করে যাতে জনগণকে সম্পৃক্ত করে অধিকার আদায়ের জন্য, সেটা আমি সাধুবাদ জানাই। আসলে এটাও কতটুকু আদায় হবে তা যথাযথ কর্তৃপক্ষ বলতে পারবে। তবে আমাদের চেষ্টা থাকবে তরুণ ছাত্র যুব সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করা। ধন্যবাদ জনাব অরুণ। জনাব হাফিজুর রহমান খান। আমাদের সন্তানেরা কিংবা আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়া শেষ করে, যারা কলেজে পড়া শেষ করে, তারা স্বাভাবিক কারণেই চেষ্টা করে একটা চাকরিতে ঢোকার জন্য। আর সেই কর্মসংস্থান সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে সরকারের। আর সরকারের সমস্ত অবকাঠামো যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে এদেরকে যাচাই বাছাই করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এখন ওইটা হচ্ছে বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো দেশের কর্মসংস্থান 1 নম্বরে থাকে। আজকের প্রজন্ম যদি, তরুণ প্রজন্ম যদি কর্মসংস্থান না পায় তাদের বেকার হয়ে যাবে। আর বেকারত্ব জীবন নিয়ে তারা কী করবে? কাজে কর্মসংস্থান তো লাগবেই। ওইটা মিছিল মিটিংয়ের ব্যাপার না, এটা ব্যাপার না, ওইটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে কর্মে করা, পুনর্বাসন করা। কাজে এটা উপজেলার চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেয়র বলেন, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদ যারা আছে দায়িত্বে, এটা সকলের দায়িত্ব কর্মসংস্থান যে জায়গায় আছে তাদেরকে সেট করে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মুজিবুল আলম হীরা। আমাদের নেত্রকোনা এবং সিলেট বজ্রপাত ব্যাপক পরিমাণে হয়। ইতিমধ্যে সরকার অত্যন্ত সদয় দৃষ্টিতে আমাদের হাওর অঞ্চলে এই বজ্রপাত নিরোধক কিছু যন্ত্রপাতি দিয়ে মানুষের জীবন রক্ষা করার চেষ্টা করছেন। নেত্রকোনা সদর উপজেলাতে তেমনি আমরা কয়েকটা এই বজ্রপাত নিরোধক যন্ত্রপাতি বসানো হয়েছে। আমি আশা করি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে এই নেত্রকোনা সদর উপজেলাকে আরও নিরাপদ করার জন্য আরও বেশি করে সরঞ্জাম ব্যবহার করব এবং নেত্রকোনা সদর উপজেলাবাসী সহ নেত্রকোনার সকল মানুষ যাতে বজ্রপাত থেকে রক্ষা পায় সে ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং আমাদেরকে আপনাদের পরিকল্পনার কথাগুলো শেয়ার করার জন্য। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। একই সাথে আমি আজকে এই অনুষ্ঠানে যারা নেত্রকোনা সদর উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে আমরা শেষ করছি। ঢাকা ট্রিবিউন এবং আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর এই পর্ব যেটা আমরা প্রচার করলাম নেত্রকোনা সদর উপজেলা থেকে। এরপরে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। ধন্যবাদ।